দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ বাড়ায় চলমান বিধিনিষেধ 16 জুন পর্যন্ত বৃদ্ধি, বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠান। করোনায় 38 জনের মৃত্যু, শনাক্ত 1700। সীমান্ত এলাকার বাইরেও ছড়াচ্ছে ভারতীয় ধরন। চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আসছে শিগগিরই। রাশিয়ার সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা, পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে অনেকে। দেশে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 16 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সময়ে জনসমাগম নিষিদ্ধ থাকবে, তবে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ। খোলা থাকছে গণপরিবহন, বাজার, হোটেল, রেস্তোরাঁ সবকিছুই। তবে কঠোর শর্ত মানার ঘোষণা দিয়ে মানুষের কার্যক্রমে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী 16 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, করোনা সংক্রমণ অব্যাহত থাকায় চলমান বিধিনিষেধের পরিসীমা বাড়ানো হয়েছে। এ সময় কঠোরভাবে সকল জনসমাগম নিষিদ্ধের কথা জানিয়েছেন তিনি। আজ মধ্যরাত থেকে আগামী 16 জুন মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে। এই বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে যে আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে বা পর্যটন কেন্দ্র বা কমিউনিটি সেন্টার, সেগুলো বন্ধ থাকবে এবং আমাদের যে কোনো ধরনের গণসমাবেশ সেগুলো পরিহার করতে হবে। বিশেষ করে সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক যে কোনো সমাবেশ সেটা পরিহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সংক্রমণ পরিস্থিতি অনুকূলে না এলে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা। গণপরিবহনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও জানিয়েছেন তিনি। সীমান্তবর্তী জেলাতে উচ্চ ঝুঁকি আমরা লক্ষ্য করছি। সেই জেলাগুলো জেলা প্রশাসকগণ কারিগরি কমিটির সাথে আলোচনা করে স্ব এলাকায় তারা এই জাতীয় বিধিনিষেধ আরোপ করতে পারবে। এছাড়া আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন অর্ধেক ক্যাপাসিটি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সঙ্গে 36টি সীমান্ত এখনও বন্ধ রয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমান্ত এলাকার বাইরেও করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার ব্রিফিংয়ে সংস্থাটি আরও জানায়, রোগীর চাপ সামলাতে সীমান্তের জেলা হাসপাতালগুলোতে শুধু জরুরি সেবা দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 38 জন মারা গেছে। রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 15,613টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 1,676 জনের। শনাক্তের হার শতকরা 10.73%। দেশে এখন পর্যন্ত আক্রান্ত 8,10,990 জন। নতুন 38 জন সহ মৃত্যুর মোট সংখ্যা বেড়ে হয়েছে 12,839 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে। শুধু সীমান্ত জেলা নয়, এর বাইরেও মিলেছে করোনার ভারতীয় ধরন। আমরা নিশ্চিত হয়েছি যে ভারতীয় ডেল্টা যে ভেরিয়েন্ট আমাদের আছে, সে সংক্রমণের প্রমাণ উঠে এসেছে এবং সেটি বর্তমানে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। বর্ডারের যেসব জেলাগুলো আছে সেসব স্থান ছাড়াও অন্যান্য স্থানগুলোতেও এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে এই ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়, সীমান্ত এলাকায় জরুরি ছাড়া সব ধরনের রোগীর সেবা বন্ধ। জুন মাস যখন শুরু হয়েছে, আজকে দেখেন মাত্র 6 দিন, এর মধ্যে কিন্তু আমরা প্রায় 8,774 জন রোগী পেয়ে গেছি। এই মাসটি গত মাসের মতো স্বস্তিকর যাবে বলে মনে হচ্ছে না। গত মাসে আমরা প্রায় 50,000 কেস গত 30 দিন আমরা দেখেছি, যার 10,000 কেস মাত্র 6 দিনে আমরা দেখতে পেলাম। সংকট কেটে গেলে যোগ্য সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগের চাপ বেড়েছে কয়েক গুণ, পাশাপাশি বেড়েছে মৃত্যু। শয্যা না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে, আছে অক্সিজেন সংকটও।
মে মাসের শেষ সপ্তাহ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা রোগীর মৃত্যু। গত 24 মে থেকে 4 জুন পর্যন্ত মারা গেছে 93 জন। দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই ভর্তি করা হচ্ছে শুধু গুরুতর করোনা রোগীদের, বাকিদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা আক্রান্ত ভগ্নিপতিকে এই হাসপাতালে এনেছেন আহসান হাবিব। তবে শয্যা পেয়েছেন একজনের মৃত্যুর পর। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নাই, আমরা নিজেরাই সেবা দিচ্ছি রোগীর। মাঝে মধ্যে আসে ডাক্তার, আর অনেক সংকট এখানে অক্সিজেনের। আমি বাইরে থেকে মোটামুটি 80,000-এর উপরে টাকার আমি কিনেছি, অক্সিজেন কিনেছি। তো না ডাক্তার পাচ্ছি না, তখন দেখেছি যে আজকে ডাক্তার নাই, 12টার সময় আসবে, কে বলছে যে আজকে আসবে না, কালকে আসবে, ডাক্তার নাই। ধারণ ক্ষমতার চেয়ে বেশি করোনা রোগী আসায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। এখন আর নর্মাল রুগী, নর্মাল করোনা পজিটিভ রুগী, হয়তো ছোটোখাটো সমস্যা আছে, জ্বর আছে, কাশি আছে, এদেরকে ভর্তি করার মতো অবস্থা আমাদের এখন নাই। এছাড়া সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার সীমান্ত ঘেঁষা আরও 10 গ্রামে শুরু হয়েছে লকডাউন। ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকার সময় শিশুসহ 4 জনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন। বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। চীন ও যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই করোনা টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রবিবার রাশিয়ার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ক্রয় ও যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া থেকে দ্রুত 5 মিলিয়ন করোনা টিকা স্পুটনিক ভি আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। এক্ষেত্রে তিনি রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন। আব্দুল মোমেন জানান, অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বাস্থ্য সেবা খাত কেন পিছিয়ে? সংসদে এই প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে 50 বছরের সর্বোচ্চ বৈদেশিক ঋণ নির্ভর বাজেট হিসেবে মন্তব্য করেন তারা। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, নিন্দুকেরা যাই বলুক, দেশ এগিয়ে যাচ্ছে। 2 দিন বিরতি দিয়ে রবিবার বেলা 11টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। কোভিডকেও সেভাবে ব্যবস্থাপনা করে সরকারি দলের সদস্যরা বলেন, করোনাকালীন বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। মহামারী বাস্তবতায় দেশের আর্থ-সামাজিক খাতকে এগিয়ে নিতে অত্যন্ত সহায়ক হবে প্রস্তাবিত বাজেট। এই কোভিডের সময় স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা আমি মনে করি পর্যাপ্ত। তারপরেও যদি প্রয়োজন হয় সেখানে থুক বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী সেই ব্যবস্থা করবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। নিন্দুকেরা চিৎকার করুক, বঙ্গবন্ধু কন্যার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের দিকে। বিএনপি দলীয় সংসদ সদস্যদের অভিযোগ, প্রণোদনা প্যাকেজের শতকরা 80 ঋণ সহায়তা, ভুক্তভোগীরা এর সুফল পাবে না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়েও তারা অভিযোগ করেন। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিপি বাস্তবায়ন এই বছরই সবচাইতে কম। অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। 6,03,000 কোটি টাকা যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর, এত বেশি আভ্যন্তরীণ নির্ভর, যেটি 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ মাননীয় স্পিকার। অধিবেশনের শুরুতে বিল সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করে মহিলা ও শিশু, ধর্ম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি মহান জাতীয় সংসদে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপের প্রস্তাব করায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং অভিভাবকেরা। তারা বলছেন, নতুন এই কর আরোপ শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বাজেট চূড়ান্ত করার সময় প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষাবিদরাও।
দেশে প্রতি বছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় 10 লক্ষাধিক শিক্ষার্থী। এদের জন্য দেশের 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন আছে 60,000, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স ও পাস কোর্সে আসন রয়েছে প্রায় 9 লাখ। আর্থিকভাবে সচ্ছল কিছু শিক্ষার্থী দেশের বাইরে গেলেও বেশিরভাগই নির্ভর করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর। দেশে বর্তমানে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঠদান কার্যক্রম পরিচালনা করছে, কোনোটির একাধিক শাখাও রয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকেরা মনে করছেন আয়করের অর্থ তাদের উপর চাপ বাড়াবে। অতিরিক্ত 15% ভ্যাট বা কর, আসলে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে এটার দায়ভার শিক্ষার্থীদের উপরই পড়বে। আমাদের পড়াশোনা করোনাকালীন কারণে স্থগিত, সেহেতু আরও দেখা যাবে যে আমাদের পারিবারিকভাবে যে চাপটা সেটা আরও বৃদ্ধি পাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন অবকাঠামো থেকে শুরু করে সকল কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালনা করেন তারা। 15% কর শিক্ষার্থীদের টিউশন ফির ওপর প্রভাব ফেলবে। কিছু প্রাইভেট ইউনিভার্সিটির যে কোয়ালিটি, রিসার্চ, ফ্যাকাল্টি, এগুলো পাবলিক ইউনিভার্সিটিকেও অতিক্রম করে যাচ্ছে। তো এই অবস্থায় সরকারের উচিত আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা অংশ হিসেবে মনে করা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে মানে সরকারের যে পলিসি মেকারদের একটা বিমাতা সুলভ আচরণ আছে। শিক্ষাবিদরা বলছেন নতুন করারোপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে নিরুৎসাহিত করবে। শিক্ষাকে নিরুৎসাহিত করার একটা ব্যবস্থা মনে হচ্ছে। আইনত তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নন প্রফিট, তাই তো? তো সেটার উপর কর বসানো হলে সেই করটা কে দেবে? সেটা তো ফির উপরেই আসবে। তো এটা সঙ্গত নয় মোটেই। করারোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সংগঠনটি বলছে এ প্রস্তাব 2010 সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রায় সব নিচু জায়গা। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একই সাথে তৈরি হচ্ছে পাহাড় ধসের শঙ্কা। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল বন্দরনগরীর মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও জমে কোমর পর্যন্ত পানি। ডুবে গেছে অনেক নিচু এলাকা। বেলা 12টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি রেকর্ড করা হয় 75.4 মিলিমিটার। পানিবন্দী নগরীর আগ্রাবাদ, চাঁদগাঁও, বাকলিয়া, হালিশহর, প্রবর্তক, চাকতাই, খাতুনগঞ্জ এলাকার বাসিন্দারা। পুরো সিটিতে পানি, একটু বৃষ্টিতে পুরো চট্টগ্রাম পানি উঠে গেছে আগাগোড়া। আমি মুরাদপুর থেকে আসতেছি, প্রচুর পানি, একদম অনেক কষ্ট করে বেবি কাঁদতে যাচ্ছি। না রোগী নিয়ে আসছি, এত রোগী দেখাইতে পারতেছি না, মেডিকেলে যাইতে পারতেছি না। আমরা তো অফিস টাইমে যাইতে পারতেছি না, সরকারের অবহেলার জন্য, পরিকল্পনার অভাব। চাকতাই খাল ও মহেশ খালে স্লুইস গেট নির্মাণ কাজ চলমান থাকায় জলজটের ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। তবে শিগগিরই সমাধানের আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, আশ্বাস দিলেন মেয়রও। আগামী বর্ষায় আগেই মানে জুনের মধ্যেই আমাদের টার্গেট হচ্ছে 15 দিনের মধ্যে আমরা মেন খালগুলো পরিষ্কার করে দিব, যাতে জলাবদ্ধতা না হয়। এখানে মানে এটা বদ্বীপ অঞ্চলে বাংলাদেশ, আর দিন দিন নদীর নব্যতা হ্রাস পাচ্ছে, তাই পানি উঠবে, পানি কিন্তু দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এদিকে বৃষ্টির কারণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সরানো হয়েছে 18টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। খোলা হয়েছে 78টি আশ্রয় কেন্দ্র। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে।
বঙ্গবন্ধুর পলাতক 4 খুনি শরীফুল হক ডালিম, মুসলিম উদ্দিন খান, AM রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সিদ্ধান্তের আলোকে ওই 4 জনের খেতাব বাতিল করে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের মধ্যে নূর চৌধুরী বীর বিক্রম, শরীফুল হক ডালিম বীর উত্তম, রাশেদ চৌধুরী বীর প্রতীক এবং মুসলিম উদ্দিন খান বীর প্রতীক খেতাবধারী ছিলেন। খেতাব বাতিল হওয়ায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন না। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইসরাত জাহান তুষ্টি। হল বন্ধ থাকায় এক বান্ধবীর সঙ্গে আজিমপুর স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। রবিবার ভোরে দীর্ঘ সময় বাথরুমে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয় তার রুমমেট। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ও আসলে রাত 2টার সময় যখন ওর এক রুমমেট আর কি গেছিল ওয়াশরুমে করতে, তখন দেখে লাইট জ্বালানো এবং ট্যাপ ছাড়া। তো একবার নক করছে, করার পর দরজা খুলে নেয়। তখন ও ভাবছে যে যেহেতু কমন ওয়াশরুম, ওরা সাবলেট থাকতো একটা ফ্যামিলির সঙ্গে, তো তারা বোধহয় কেউ গেছে, আমি সকালে যাব। তখনই তুষ্টি আর কি বাথরুমে, তা ধারণা করা হচ্ছে তখনই হয়তো ওর আর জীবিত ছিল কিনা বলতে পারে না। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা শ্বাসকষ্ট, কারণ ওর হাত পা খুব এরকম কুকড়ানো ছিল, মানে স্ট্রোক হতে পারে বা খিঁচুনি হতে পারে, এই জাতীয় কিছু মনে হচ্ছে আমার। আর এমনি ও শারীরিকভাবে অসুস্থ ছিল, ওর শ্বাসকষ্ট ছিল, আর হচ্ছে ও ইনহেলার ইউজ করতো এই আর কি। আর গতকালকে ওই দুপুরে পরে একটু হালকা বৃষ্টি হয়েছিল, হলে গেছে কিছু জিনিসপত্র আনার জন্য, হল থেকে আসার সময় বৃষ্টিতে ভিজছে, এই জন্য হতে পারে। মানে আমরা সন্দেহ করতেছি আর কি, এই জন্য হয়তো বা ওর শরীর খারাপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঠিক কী ঘটেছে তা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট 2 থানাকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট আইন প্রক্রিয়া সংস্থাকে অনুরোধ করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যুর কারণটা নিশ্চিত করার জন্য পোস্টমর্টম এবং ফরেনসিক মেডিসিনের টেস্ট হবে। এই প্রক্রিয়াটা চলছে। আমি অনুরোধ করেছি এগুলো দ্রুত সম্পন্ন করে মেয়েটিকে যেন আমরা পরবর্তী তার যে এটা সম্মানের সাথে করতে পারি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। ওখানে সে বাসাতে ছিল, যেভাবে ঘটনাটা হয়েছে আমরা যতটুকু জেনেছি ওর রুমমেটদের কাছ থেকে এবং আশপাশ থেকে, যেটা ওই বাথরুমের ভিতরে তাকে পাওয়া গেছে। সে এখন কিভাবে কি হয়েছে এটা তো আসলে পোস্টমর্টম রিপোর্টের আগে আমরা বলতে পারছি না। ইসরাত জাহান তুষ্টির বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে কিশোর গ্যাংয়ের তালিকা করবে র্যাব। রবিবার রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ঢাকা ও গাজীপুরের টঙ্গী থেকে ডি কোম্পানি নামের এক গ্রুপের 12 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় 2টি পরিবারের উপর নৃশংস হামলার সঙ্গে জড়িত এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিয়ারিং কোম্পানি নামের এই গ্রুপের পৃষ্ঠপোষক বাপ্পি লন্ডন ফেরত। তারা প্রতি মাসে চাঁদাবাজির মাধ্যমে 3 থেকে 4 লাখ টাকা আয় করে। বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ এবং তা দেশের টেলিভিশনে প্রচার করা হলে সরকারকে নির্ধারিত হারে ফি দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান। চিত্র বানাতে পারবেন বিদেশি শিল্পী দিয়ে, তবে প্রতি শিল্পীর জন্য 2 লক্ষ টাকা করে আপনার ফি দিতে হবে, এবং যেই টেলিভিশন এই বিদেশি শিল্পী সমেত বিজ্ঞাপন প্রচার করবে সেই টেলিভিশনকেও এককালীন 20,000 টাকা করে জমা দিতে হবে। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ।
80,000 বাস্তুচ্যুত রোহিঙ্গাকে শিগগিরই ভাসানচরে স্থানান্তর করবে সরকার। এদের বাসস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের হাই কমিশনার এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানান, ভাসানচর বসবাসের উপযোগী। রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। বিশ্বজুড়ে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারী মোকাবেলায় টিকা কর্মসূচি জোরদার করেছে বিভিন্ন দেশ। ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের সকল দেশে টিকা প্রাপ্তি নিশ্চিতে ধনী দেশগুলোর নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। করোনা চিকিৎসায় রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের তৈরি অ্যান্টিবডি ককটেলের স্বল্প মাত্রায় ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাইওয়ানকে 7,50,000 ডোজ করোনা টিকা অনুদান দিতে যাচ্ছে দেশটি। বেলজিয়ামে আগামী মাসে 16 ও 17 বছর বয়সীদের ফাইজার বায়োএনটেকের করোনা টিকা দেয়া শুরু হচ্ছে। ইতালিতে দৈনিক 6 লাখ মানুষকে করোনার টিকা দেয়া হচ্ছে। ভারতে শনিবার 1,14,000-এর বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত 2 মাসের মধ্যে এটি সর্বনিম্ন দৈনিক শনাক্তের সংখ্যা। এই ভাইরাসে এদিন 2,683 জন মারা গেছে। মহামারী নিয়ন্ত্রণে তামিলনাড়ু, হিমাচল ও গোয়ায় বিধিনিষেধের মেয়াদ 14 জুন পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি তামিলনাড়ু ও হিমাচলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যে আগামী সপ্তাহ থেকে 30 বছরের কম বয়সীদের টিকা দেয়া শুরু হচ্ছে। দেশটিতে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় 21 জুনের পরও লকডাউন বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মহামারী মোকাবিলায় 2022 সালের শেষ নাগাদ বিশ্বের সকল দেশের নাগরিকদের টিকা প্রাপ্তি নিশ্চিতে ধনী দেশগুলোর নেতাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার G7ভুক্ত দেশগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্রমণ বাড়ায় চলমান বিধিনিষেধ 16 জুন পর্যন্ত বৃদ্ধি, বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠান। করোনায় 38 জনের মৃত্যু, শনাক্ত 1700। সীমান্ত এলাকার বাইরেও ছড়াচ্ছে ভারতীয় ধরন। চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আসছে শিগগিরই। রাশিয়ার সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা, পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে অনেকে। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।